আমরা যেখানে আলোচনা করছিলাম ওই পেজটা, তো এখানে দেখো সরকারি আর বেসরকারি দুইটা নিয়ম আছে। আজকে সরকারি নিয়মটা আলোচনা করে দুইটা অঙ্ক করাই দিব, আর বেতনের যে স্কেল বলছিলাম সেটা করাই দিই। তারপর আমরা আগামী ক্লাসে অন্য কিছু দেখবো না। তফসিল 1 নম্বরের যে আচ্ছা। চক আছে, এখানে দেখো প্রথমে লিখছে মূল বেতন। টাকার করে তিনটা বলছিলাম, আবার বলি। প্রথম টাকার করে লিখবো আমরা যা তারা পাবে, মানে যে নাম বসবে তার টাকাগুলো বসবে, সম্পূর্ণ টাকা। 2 নম্বর করে নাম হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত আয়, মানে যে টাকার উপর কর ধার্য করা হবে না। 3 নম্বর গড় হচ্ছে নেট করযোগ্য আয়, মানে যে টাকার উপর কর ধরা হবে। এখন এখানে তিনটা গড়ের কারণ হচ্ছে সরকারি চাকরি যারা করে তাদের বেতনের সাথে যত কিছুই পাক, মানে ধরে নিলাম আমরা বেতনের সাথে আরো 10টা আইটেম বাবদ সে টাকা পাবে। তার মানে দেখা গেল বেতন আর আরো 10টা আইটেম টোটাল মিলে হয়ে গেল তার 11টা। কিন্তু তার এখানে একটা নির্দিষ্ট নিয়ম আছে। মূল বেতন, বোনাস আর উৎসব ভাতা, এই যে তিনটা বিষয় বললাম এই পেজে, মূল বেতন, বোনাস আর উৎসব, এই তিনটা বিষয়ের উপর শুধু কর ধরা হয়, বাকি কোনো কিছুর উপর কর ধরা হয় না। এই নিয়মটা হচ্ছে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে। তাহলে অঙ্ক করার সময় আবার বলে দিব, আর পারলে এখন খাতার মধ্যে লিখে রাখো যে সরকারি চাকরিজীবী সমান মূল বেতন, বোনাস আর উৎসব, এই তিনটার উপর কর বসবে, মানে এই তিনটা আইটেমের টাকা বসবে 3 নাম্বার করে। আর বাকি যত কিছু দেওয়া থাকবে সবগুলো টাকা বসে যাবে 2 নাম্বার করে। কারণ কি, ওই কোনগুলোর উপর কর ধরা হয় না। এর জন্যই মানুষ দেখো বাংলাদেশে 10 লাখ, 8 লাখ, 12 লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নিতে রাজি, এখানে তার অনেক সুবিধা। তো এবার ভিতরে লেখা আছে মূল বেতন, তারপর লিখছে বকেয়া বেতন, যেটা আগে আমি এখনো পাই নাই, যেটা পাবো। বিশেষ বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, এগুলো সাধারণত আমরা বুঝি যে চাকরি করলে বেতনের সাথে, চাকরি যদি ভালো হয়, বড় র্যাঙ্কের হয়, তাহলে বেতনের সাথে অনেকগুলো কিছু পাওয়া যায়। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, সহায়ক কর্মীর জন্য প্রদত্ত ভাতা, যদি অফিসে আরো একজন ছুটিতে থাকে আর আমি যদি তার কাজটা করে দিই, তার বেতনটা বাবদ আমি পাবো। ছুটি ভাতা, আমার যদি মাসে 3 দিন, এটা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আছে, প্রতি মাসে 3 দিন ছুটি বরাদ্দ, ধরুন বিষয়টা এরকম। যেমন ছুটি যে 3 দিন বরাদ্দ আছে, ওই প্রতিষ্ঠানটা তার যে কর্মচারী আছে তার জন্য যে মাসে বেতন ফিক্সড করছে সেটা কিন্তু ফিক্সড করছে 27 দিনের এভারেজে। মানে তারা ধরে নিছে যে 3 দিন যেহেতু ছুটি বরাদ্দ আছে, সে তো 3 দিন আসবে না, সে আসবে 27 দিন। তারা ভাবছে, এটা কিন্তু তোমাকে বলে নাই বা আমরা বলে নাই। আমরা তো জানি বেতন মাসে এত টাকা। এখন দেখা গেল তাকে বলা হয়েছে সে যদি 3 দিন ছুটি না কাটায় তাহলে তাকে আরো বেতন দেওয়া হবে। তাহলে ওই যে বেতনটা দিল সেটা কিন্তু আগেই তারা কেটে রাখছিল, এটা বিজনেসের পলিসি। তাহলে ছুটির ভাতা মানে আমি ছুটি গ্রান্টেড আছে, সেই ছুটি যদি আমি না কাটাই তার বাবদ আমি ভাতা পাবো। সম্মানী বা পুরস্কার, এগুলো তো আমরা বুঝি। ওভার টাইম ভাতা, এক্সট্রা কাজ করা। বৈশাখী ভাতা, বৈশাখী উৎসবের জন্য কিছু ভাতা দেওয়া হয়। ভবিষ্যৎ তহবিলের অর্জিত সুদ, এটা হচ্ছে পেনশন। পেনশন আমরা জানি আমার টাকা আমাকেই দেয়, এটা তো বুঝো। জি আমার স্যার। আমার টাকা মাসে মাসে কিছু টাকা জমা কাটে কেটে নেয়, আর শেষে একসাথে আমাকে সেটা দিয়ে দেয়। এখন আমার যে মাসে মাসে কিছু টাকা কেটে নিল, তাদের কাছে কিন্তু এক সময় আমার অনেক টাকা জমা হয়ে গেছে। আর আমার টাকাগুলো যদি তাদের কাছে না রেখে আমি ব্যাংকে রাখতাম, ব্যাংক তো আমাকে মুনাফা দিত। তাই তারাও কি করবে, সেই টাকার উপর আমাকে কিছু সুদ দিবে, এটাও যেহেতু আমি পাবো, তাহলে এটা হয়ে যাবে আমার উপার্জন স্বরূপ ভাতা। তারপর বলছে ল্যাম্প গ্র্যান্ট, গ্র্যাচুইটি, এগুলা বেতনের মতো। যেখানে পেনশন যে চাকরিতে হয় না, সেখানে আগে থেকে চুক্তি হয় যে আপনি যখন চাকরি ছেড়ে যাবেন তখন পেনশন না, আপনাকে এককালীন 1 কোটি টাকা, 80 লক্ষ টাকা, 50 লাখ টাকা, এইভাবে একটা টাকার অ্যামাউন্ট দেওয়া হবে। এটা হচ্ছে গ্র্যাচুইটি। অন্যান্য মানে আরো যদি কিছু থাকে, তাহলে সরকারের অঙ্কটা সহজ, সরকারের অঙ্ক কঠিন না। এবার আমরা একটা অঙ্কে যাই, একটা অঙ্ক আলোচনা করলেই দেখো বুঝবা। প্রবলেম 1 নম্বর নামে একটা অঙ্কের ছবি দিছি, ওইটা বের করো। প্রবলেম 1। জি, যেটা হুম। জনাব শুনুন। হ্যাঁ, জনাব সুনীল। এখানে লিখছে জনাব সুনীল কুমার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। এখন এখানে কিন্তু কোনো জায়গায় বলে নাই যে চাকরিটা সরকারি। আমরা যদি হেডলাইনটা পড়ার মারফতে বুঝতে পারি এটা সরকারি, তাহলে বুঝে নিব। আর তারা যদি বলে দেয় তাহলে তো ভালো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু আছে, সরকারের অতিরিক্ত সচিব মানে এটা সরকারি। 30 জুন 2023 সালে সমাপ্ত অর্থ বছরে তিনি নিম্নোক্ত হারে বেতন ও ভাতা পেয়েছেন। তাহলে এখানে দেখো মূল বেতন 80,000 টাকা মাসিক। তারপর বাড়ি ভাড়া বলছে মূল বেতনের 60%, মানে বেতন যত টাকা পায় তার 60% তার বাড়ি ভাড়া দেওয়া হয়। চিকিৎসা ভাতা মাসিক 2,000। মানে আমরা কিন্তু অঙ্কটা করবো 1 বছরের, তাহলে যেগুলো মাসে দেওয়া আছে এগুলো আমরা বছরে নিয়ে যাব। যাতায়াত ভাতা হচ্ছে মাসে 1500, এটাকে আমরা বছরে নিয়ে যাব। এই যে আমরা 4টা আইটেম পড়লাম সবগুলোই হচ্ছে তার ভাতা।
নিচে লিখছে দেখো, এছাড়া উক্ত আয় বর্ষে তিনি 2টি উৎসব ভাতা পেয়েছেন, যার প্রতিটি 1 মাসের মূল বেতনের সমান। যারা উৎসব ভাতা পায় বা বোনাস পায়, ঈদের বোনাস যারা পায় সরকারি চাকরি করে, তাদের বেতন যদি 40,000 হয়, তার বোনাসের পরিমাণও 40,000 হয়। তাহলে এখানে এই বিষয়টাই বোঝাতে চাইছে যে প্রতি মাসের মূল বেতনের সমান, মানে মূল বেতন 80,000, তাহলে সে বোনাস বাবদ টাকা পাবে 80 কত টাকা, 1,60,000। বৈশাখী ভাতা বাবদ তিনি 16,000 টাকা পেয়েছেন, সরাসরি টাকা উল্লেখ আছে। আর তিনি মূল বেতনের 10% মানে 10% বিধিবদ্ধ ভবিষ্যৎ তহবিল, যেটা পেনশন বুঝি আমরা, মানে তার যত টাকা মূল বেতন সেটা কত, 80,000। এই 80,000 টাকার 10% টাকা তিনি প্রতি মাসে জমা রেখে আসেন কোথায়, পেনশনের জন্য, তহবিলে। ওই তহবিল থেকে 30,000 টাকা সুদ পেয়েছেন। তহবিলে যে আমার টাকা জমা আছে সেখান থেকে আমাকে 30,000 টাকা সুদ দিছে, তাহলে এটাও আমার কি হয়েছে, আয় হয়েছে। এবার আমাদের কাজ কি, 2023-24 কর বর্ষে জনাব সুনীল কুমারের করযোগ্য আয় নির্ণয় করো। এই যে সরকারি অঙ্কটা আমি তোমাদের করাই দিব, তারপর আরো 2 থেকে 3টা অঙ্ক ছবি দিব, মনে করো 2টা, ওই অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে বুঝে সমাধান করে নিও, জমা রাখলে কিন্তু অঙ্কগুলো হবে না, ঠিক আছে? তাহলে যদি আগামী ক্লাসের আগে সরকারি সমাধান হয়ে যায়, তাহলে আমরা বেসরকারি অঙ্ক দেখবো। এখন সরকারিতে কর কয়টা মনে আছে, 2টা নাকি 3টা? জি 3টা। হ্যাঁ, তাহলে ওই 3টা কর দিয়ে আমরা অঙ্কটা করি। আর আরেকটা সূত্র বলছিলাম, সরকারি অঙ্কে 3টা বিষয়ের উপর কর হয়, মনে আছে কিনা দেখো তো, বেতন, বোনাস আর কি, উৎসব। হ্যাঁ হ্যাঁ। তাহলে 3 নাম্বার গড় যেটা, এখানে 3টা বিষয়ে টাকা বসবে, 2 নাম্বার গড়ে কিছু নির্দিষ্ট বিষয়ে টাকা বসবে, আর প্রথম গড়ে সবগুলোই বসবে। তাই এখানে আমরা লিখবো বিবরণ, এটা 1 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে আয়ের পরিমাণ। এখানে হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, করমুক্ত আয়। আর এখানে লিখবো আমরা সরাসরি, আমরা যেভাবে বুঝি, করযোগ্য আয়। তাহলে কর মুক্ত যেটা এটা লিখবো আমরা এই করে, আর করযোগ্য যেটা আমরা লিখবো এই করে। এখন এইভাবে লিখতে গেলে আমাদের এখানে দেখতে হবে কি কি লিখছে। তাহলে আবার সূত্রটা বলে দিই, সূত্র হচ্ছে মূল বেতন, বোনাস, উৎসব, এই 3টার উপর কর ধরা হয়, তাহলে এই 3টা সরকারি অঙ্ক হলে এই 3টা বসবে এই করে, আর বাকিগুলা বসবে এই করে, আর এখানে তো সবগুলো বসবে। আর বেসরকারি যদি হয় সেখানে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে আমার প্রথমে দেখো লিখতে হবে চাকরি খাতে আয়, আগে ছিল এটার নাম বেতন খাতে আয়। চাকরি খাতে আয়, 12 নাম্বার কত লেখা আছে দেখো, 32 লিখলাম। লেখার পর এখন একটা একটা করে আমার প্রথমে কি লেখা আছে, মূল বেতন। মূল বেতন বলছে মাসে 80,000, তাহলে আমরা কি লিখবো, 80,000 গুণ 12। 80,000-কে 12 দিয়ে গুণ দিলে 9,60,000, এখানে লিখলাম 9,60,000। এখন মূল বেতনের উপর কি কর ধরা হয় নাকি হয় না, হয়। তাহলে এটা লিখবো আমরা এই করে। মূল বেতনের পর আছে আমাদের কি, বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া বলছে মূল বেতনের কত পার্সেন্ট, 60%। তাহলে মূল বেতনের যে 60% হয়, মূল বেতন হচ্ছে কত টাকা, 1,60,000। হ্যাঁ 9,60,000, তার 60%, এটার উপর কি কর ধরা হবে, না স্যার। তাহলে এটা লিখবো আমরা এই জায়গায়। তারপর আছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা বলছে মাসিক 2,000, তাহলে এখানে লিখলাম আমরা 2,000 গুণ 12, 24,000। এটার উপর কর ধরা হবে না, 24,000। তারপর হচ্ছে যাতায়াত। যাতায়াত বলছে মাসে 1,500, তাহলে 1,500 ইন্টু 12, এখানে হচ্ছে 18,000, এগুলো লিখলাম আমরা 18,000। নিচে আছে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, তাহলে আমরা প্রথমে লিখি উৎসব ভাতা, বৈশাখী ভাতা। তারপর আছে আরেকটা আছে ভবিষ্যৎ তহবিলের সুদ। ভবিষ্যৎ তহবিলের সুদ দিয়ে দিছে 30,000, এটার উপর কর ধরা হবে না। তারপর বৈশাখী ভাতা বলে দিছে 18,000, আর
উৎসব ভাতা বলে দিচ্ছে 2 মাসের মূল বেতনের সমান, তাহলে মাসে হচ্ছে 80,000, 2 মাস এখানে আমরা যদি দেখাই 80,000 2, তাহলে 1,60,000, এটার উপর কর ধরা হয়। 18,000-এর উপর কি কর হবে? না স্যার। তাহলে সরকারি অঙ্কগুলো সহজ। এই অঙ্কটা পার্ট বি তে আসতে পারে, আর তার সাথে যদি আরো 3-4টা আইটেম দিয়ে দেয়, মানে অঙ্কটা মনে করো 10টা আইটেমের মতো আছে, সেটা পার্ট সি এরও হয়ে যায় 10 মার্কের। আগে এইভাবে ফরম্যাট ছিল না যে এই জায়গায় আগে সবগুলো ওই করে বসতো, আর আমরা কি করতাম, লিখে দিতাম সম্পূর্ণ করতে। আর এখন তো ওই কিছু নাই, তাহলে ওইটা না বললাম। এই হচ্ছে আমার সরকারি অঙ্ক করার নিয়ম, শুধু এই তিনটা বুঝতে হবে। এই তিনটা টাকা বসবে করযোগ্য করে, আর এই তিনটা বাদে অন্য যোগ যা কিছুই থাকবে সবগুলো হিসাব করতে হবে এইভাবে। তারপর আমরা এই করে সবকিছু লিখবো, তখন ওই আইটেম গুলো টাকা লিখে দিব 2 নম্বর করে। এখন দেখো আমাদের সবকিছু লেখা শেষ, শুধু দুই পাশে যোগ করে দিলে হয়ে যাবে। বৈশাখী ভাতাটা 18,000 নাকি 16,000? 16,000। এবার যোগ করে প্রত্যেক করে ক্লোজ হয়ে যাবে, 9,60,000, 16,000, এখানে হচ্ছে 9,76,000, এটা বন্ধ। এখানে দেখো 5,76,000, 24,000, 18,000, 16,000, 30,000, এখানে 6,64,000। এদিকে হচ্ছে ওই দুটো যোগ করে দিলেই হবে, 6,64,000 প্লাস 9,76,000, এখানে 16,40,000। বুঝতে পারছো? জি স্যার। যোগফল তো তাদের এতটুকু হইলে তো হবে মোটামুটি। যোগফল তো তাদের সাথে মিললো না। নয়, ভুল হয়েছে নাই। এটা মনে হয় 5,76,000, তারপর 24,000, 18,000, 16,000, 30,000, 64,000। বইয়ে মনে হয় ভুল আছে। যাই হোক, যোগফলটা নিজে নিজে মিলাই দিও আবার, দেখো যা হয়। কি বলছিলে, এতটুকু হলে পারবা? জি স্যার, সহজ আছে তো। এখন এরকমই মনে করো অঙ্ক আইটেম আরো কিছু থাকলেও সমস্যা নাই, আমাদের বুঝতে হবে শুধু কোন তিনটার উপর টাকাগুলা ওই করে যাবে, মানে তিনটার টাকা বসবে করযোগ্য করে, আর বাকি যা কিছু আছে সবগুলা বসবে কোথায়, কর মুক্ত আয়ের করে। আর শেষে যোগ করে দিলে 2 পাশ শেষ হয়ে যাবে। 2-3টা অঙ্কের আর ওটা সলিউশন। মাস হ্যাঁ বলো। 12 দিয়ে গুণ করে বারো নিব। গুণ দিতে হবে, কারণ কি আমরা এই বইয়ের যা অঙ্কগুলা করে আসছি সবগুলা আমরা দেখে আসলাম কি বাজেট নির্ভর, মানে প্রত্যেক বছর আয়ের উপর নির্ভর করে। আর সেখানে চলে আসে এক বছরের হিসাব, যে একটা বাজেটের বছর হচ্ছে জুলাই 1 থেকে আগামী বছরের জুনের 30, মানে অটোমেটিকই কত বছর, 12 মাস। আর যদি তারা কোনো জায়গায় নির্দিষ্ট করে বলে দেয় যে অঙ্কটা তুমি 9 মাসের করো বা 6 মাসের করো, তখন ঠিক আছে। এছাড়া যদি আমাদের অঙ্কে অন্যভাবে লেখা থাকে কোনো মাসের হিসাব, তাও আমাদের বুঝতে হবে অঙ্কটা কত মাসের, সব সময় 12। 12 মাস। তারপর দেখো আরেকটা অঙ্ক ছবি দেওয়া আছে, 9 নম্বর। বোর্ড মুছবো? জি জি, মুছে দেন। 9 নম্বর অঙ্কটা বের করো, সমস্যা 9। 9 নম্বরে আলোচনা হচ্ছে বেতনের স্কেল। এই স্কেলটা শিখিয়ে দিলে স্কেলটা তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। আর আমরা যখন গ বিভাগের অন্য বড় বড় অঙ্কগুলো দেখবো তখন আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে স্কেলের হিসাব হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্কেলটা মাসের শুরুর থেকে বেতন বাড়তে পারে, আবার মাসের যে কোনো মাঝামাঝি তারিখ থেকে বাড়তে পারে। এখন দেখো, যদি মনে হয় 11 তারিখ থেকে বেতন বৃদ্ধি পাবে, তাহলে 10 তারিখ পর্যন্ত কি সে পূর্বের বেতন পাবে, এটা তো বুঝি। জি। তাইলে ওই মাসের 10 তারিখ পর্যন্ত দেখাতে হবে আমাদের আগের বেতনের সমান, আর বাকি 11 তারিখ থেকে যত তারিখ আছে ওই তারিখ পর্যন্ত সেভাবে নতুন বেতন, এইভাবে আমাদের এখানে ক্যালকুলেশন করা লাগবে। এখন অঙ্কটা দেখো, লিখছে জনাব জাফর হোসেন একটি আন্তর্জাতিক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি 25,750, এই যেখানে স্কেলটা দিছে 25,750, এখান থেকে লিখছে বিয়োগ 1,000, গুণ লিখছে 9, আবার লিখছে বিয়োগ 34,750। এটা কি কিছু বোঝা যায়?
এটা তো বুঝতেছি না স্যার। এটা হচ্ছে বেতনের স্কেল। তাহলে এটা যে স্কেল, এটা আমরা বুঝাই দিই। এটার মানে হচ্ছে সে যখন চাকরিতে ঢুকছে তখন তার বেতন ছিল এই 25,750। আর এই যে স্কেলটা কাজ করবে, এই স্কেল চলমান অবস্থায় তার বেতন গিয়ে দাঁড়াবে 34,750 টাকায়। আর এখানে দেখো 1,000 গুণ 9, এই 1,000 মানে হচ্ছে 1,000 টাকা করে বৃদ্ধি পাবে। কতবার বৃদ্ধি পাবে? 9 বার। বছরে একবার, তার মানে কত বছর বৃদ্ধি পাবে? 9 বছর। এবার বুঝতে পারছি? জি স্যার, তার মানে 9 বছর পরে গিয়ে 34,000 টাকা বেতন হবে। হ্যাঁ, তারপর আরো কিছু ঘটবে, তবে সেটা তো আমাদের জানার বিষয় না। আমরা শুধু নিয়মটা শিখে রাখবো, আর তখন আরো কি হয় সেটা অন্য কিছু হোক, ঠিক আছে? আমরা শুধু এই ফরম্যাটটা বুঝবো যে এই টাকা দিয়ে শুরু হবে, এই টাকা গিয়ে দাঁড়াবে কখন? 9 বছর পর। আর প্রত্যেক বছর 1,000 টাকা করে কি হবে? বৃদ্ধি পাবে। তাইলে প্রথম যখন 25,750 ছিল, তারপরের বছর কত হবে? 26,750। তারপরের বছর হবে 27,750। এভাবেই তো। জি স্যার। এখন আর কি লিখছে দেখো, বেতন স্কেলে চাকরি করেন 2023 সালের 30 জুন তারিখে তার মূল বেতন ছিল 28,750। এই হচ্ছে ঝামেলার বিষয়। তোমাকে 28,750 দিয়ে দিতে, মানে আমরা যদি এইভাবে উদাহরণ দেখে দেখে আসি, 28,750, তার মানে তার বেতনটা আছে কোন জায়গায় এখন? এই জায়গায়। কয়েক বছর কিন্তু বেতন বৃদ্ধি পেয়ে এই জায়গায় চলে আসছে। আর যে 28,750 দিছে সেটা বলছে 30 জুন 2023 সালের। এখন 2022-23 আয় বর্ষে তার মূল বেতন নির্ণয় করো। আমাদের দুইটা কাজ দিছে। বেতন বৃদ্ধির তারিখ যদি 1 নভেম্বর হয়, নভেম্বরের 1 তারিখ যদি বেতন বৃদ্ধি পায়, তাইলে 2023 সালের যে 30 জুন ওই টাকা ছিল 28,000, সেটা কি বেতন বৃদ্ধি পাওয়ার পরের টাকা না বৃদ্ধি পাওয়ার আগের টাকা? নভেম্বরের বলছে বেতন বৃদ্ধি পায় নভেম্বরের 1 তারিখ। আর আমাদের যে টাকা দিয়ে দিছে 28,000 টাকা, সেটা বলছে জুনের 30 তারিখ। এখন বেতনটা 28,000 টাকা যে হইছে, সেটা বৃদ্ধি পেয়ে হইছে নাকি বৃদ্ধি না পেয়ে হইছে? স্যার না পেয়েই তো, কারণ নভেম্বর তো পরে আসছে। না, সেটা বৃদ্ধি পেয়েই তো হইছে। আচ্ছা 23-এর হুম, এই যে ধরো 22 2022, 22 23-এর সাথে 22 নভেম্বর। হ্যাঁ, 23-এর সাথে 22-এর সম্পর্ক আছে। 23-এর যদি জুন হয়, সেটা আসছে কোথা থেকে? 22-এর জুলাই থেকে। এভাবে বুঝতে হবে। হ্যাঁ তাহলে 22শে জুলাই থেকে যদি আসে, নভেম্বরটা কিন্তু এই জায়গায় আছে। তখন নভেম্বরে 1 তারিখ বৃদ্ধি পাইছে। 1,000 বৃদ্ধি পাওয়ার পর যদি 28,000 হয়, তাহলে এখানে ছিল 27,750। আর এখানে হইছে এই 1 তারিখের পর হইছে 28,750। এটা বুঝে? তার মানে হচ্ছে হুম, বৃদ্ধি পেয়েছিল 22 নভেম্বর, আর এটা হচ্ছে 23-এ। হ্যাঁ, এইটাই, বুঝতে এই পারছি। কথাই। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা। যদি বেতন নভেম্বরের 1 তারিখ বৃদ্ধি পায়, আর বেতন যদি নভেম্বরের 14 তারিখ, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, মাসের শুরুতে বৃদ্ধি পাইলে কি প্রভাব পড়ে আর মাসের মাঝামাঝি বৃদ্ধি পাইলে কি প্রভাব পড়ে, তাহলে এই দুইটাই নিয়ম। এভাবে আমাদের অঙ্কটা কাজ করতে হবে। যেটা আগের অঙ্কে ওই যে 80,000 টাকা করে বেতন দিয়ে দিছিল, এইভাবে যখন অঙ্ক থাকবে জি তখন একটা স্কেল দিয়ে দিবে, ওইখানে 80,000 60,000 কিছুই বলবে না। আমাদের নিজেদের বের করতে হবে ওই বছরের বেতন কত টাকা। তখন এখানে দেখো পদ্ধতি আছে দুইটা। আমরা 1 নাম্বার নিয়ে কাজ করি। তাহলে লিখলাম 1 নাম্বার। তাহলে 1 নাম্বারের যে বিষয়টা, আমরা ওই যে এখন এটা বুঝলাম যে 28,750 ওটা নভেম্বরের 1 তারিখ বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে আগে ছিল কত? 27,750। তাহলে আমাদেরকে লিখতে হবে 2022-এর 1 জুলাই থেকে 2022 জুলাই 1 হতে নভেম্বরের আগের মাস কি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অক্টোবর 30 পর্যন্ত। এখানে আমরা লিখবো 27,750। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কয় মাস হয়? 4 মাস। তারপর দেখো 2022 নভেম্বর 1 হতে 2023 জুন 30 পর্যন্ত 28,750 গুণ হচ্ছে 8। 27,750 গুণ হচ্ছে 4। তাহলে এখানে 1,00,000
11,000। আর নিচে হচ্ছে 28,750 গুণ 8, 2,30,000। এই হচ্ছে 2 ভাবে বেতন পাবে, 3,41,000। বুঝতে পারছি? আবার কিছু বলে দেই, প্রশ্নে দেওয়া আছে বর্তমান বেতন 28,750, সেটার তারিখ হচ্ছে 2023-এর 30 জুন। আর আমরা জানি 23 সালের সাথে 22 সাল সম্পর্কিত, কারণ বাজেটের বছর হচ্ছে 22-23, 21-22, 23-24 এইভাবে। সেইটা যদি হয় তাহলে 23-এর সাথে 22 সম্পর্কিত আছে, তার মানে 22-এর আছে 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর, আর 23-এর আছে জানুয়ারি থেকে জুন। এখন এই জুনের তারিখে যদি 28,000 হয়, আর বৃদ্ধি যদি নভেম্বরের 1 তারিখ পায়, তাহলে 28,000 টাকা হয়েছে কোন মাস থেকে? 2022-এর নভেম্বর থেকে। আর নভেম্বরের আগে পর্যন্ত কত ছিল? 1,000 টাকা যদি বৃদ্ধি পাইছে, তো তার চেয়ে 1,000 টাকা কি ছিল? কম ছিল। বুঝতে পারছি? না বুঝলে বলো। কি হলো নাই? এই যে সীমা কোথায়? এই যে সীমা অলরেডি নাই। আমি বলে দেই, এখানে বিষয়টা বলছিলাম দিয়ে দিছি 28,750, আবার বলতেছি সেটা 2023 সালের 30 জুন, আর সেটা আমরা জানি নভেম্বরের 1 তারিখ বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে 1 তারিখ 1,000 টাকা বৃদ্ধি পেয়ে যেহেতু 28,000 হয়েছে, তার মানে আগে ছিল 27,000। কোন মাস পর্যন্ত? অক্টোবর পর্যন্ত। তাহলে আমরা লিখবো 2022 সালের 1 জুলাই থেকে অক্টোবর 30 পর্যন্ত 4 মাস, সেটা পাবে 27,000 টাকা করে, 4 মাসে এত টাকা। আর নভেম্বরের 1 তারিখ থেকে তো বৃদ্ধি পাবে, নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর 2 মাস, আর ওই বছরের 6 মাস, আরো 8 মাস পাবে কত টাকা? নতুন বেতন, সেইটা 1,000 টাকা বৃদ্ধি পেয়ে এ টাকা করে পাবে 8 মাস, টোটাল পাবে 3,41,000। এবার আমাদের আরেকটা নিয়ম দিছে, বেতন বৃদ্ধির তারিখ যদি 14 নভেম্বর হয়, মানে এখন যদি মাসের বাংলা কোনো তারিখ হয়, শুরু না হয়, তাহলে আমাদের কাজ কি? এবারও আমাদের বুঝতে হবে 28,000 টাকা যেহেতু দেওয়া আছে, আর সেটা বলছে 14 নভেম্বর বৃদ্ধি পায়, তাহলে 30 জুন যেহেতু দেওয়া, তার মানে নভেম্বরে বৃদ্ধি পেয়েই সেই টাকা হয়েছে। তার মানে আগে কি ছিল? 1,000 টাকা কম ছিল। কত তারিখ পর্যন্ত? 13 নভেম্বর। তাহলে আমাদের লিখতে হবে 2022 জুলাই 1 থেকে 30 অক্টোবর পর্যন্ত
28,000 থেকে 1,000 টাকা কম ছিল, কতদিন? 4 মাস। তারপর হচ্ছে 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত, সেটাও তো পুরাতন বেতন, তাহলে 28,000 থেকে 1,000 বিয়োগ করব, 30 দিয়ে ভাগ, 13 দিয়ে গুণ, কারণ 14 তারিখ তো বৃদ্ধি পাবে, 13 তারিখ পর্যন্ত সেভাবে আগের বেতন। তারপর দেখো 14 নভেম্বর থেকে সে নতুন বেতন পাবে কত তারিখ? 30 নভেম্বর পর্যন্ত, অন্য মাসগুলো আলাদা। এই যে 1 মাসের ভিতর ভেঙে গেছে সেটা আমরা আলাদা আলাদা লিখতেছি। 14 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 17 দিন কোন বেতন? নতুন বেতন 28,750। এটা তো 1 মাসের, কিন্তু সে এখানে পাবে 14 তারিখ থেকে 30 তারিখ, তার মানে 30 দিয়ে ভাগ, 17 দিয়ে গুণ, পেয়ে গেল নতুন বেতন। এবার ডিসেম্বর 1 মাস আর 23 সালের আরো 6 মাস, তাহলে আমাদের লিখতে হবে 1 ডিসেম্বর থেকে 2023 সালের 30 জুন পর্যন্ত নতুন বেতন এত টাকা করে, 7 মাস। এগুলা যোগ করে দিলে এখানে বেতন হয়ে যাবে। এইটাই হচ্ছে স্কেল, যখন দেওয়া থাকবে তখন বেতনগুলো বুঝে বুঝে এইভাবে নির্ণয় করতে হবে, খুব কঠিন যে তা না, বুঝে নিলেই হলো। 27,750 গুণ হচ্ছে 4, তাহলে এখানে 1,10,000। 1,11,000। তারপর হচ্ছে 27,750 বা 30 গুণ 13, এখানে হচ্ছে 12,025। তারপর আবার দেখো 28,750 বা 30 গুণ 17, এখানে হচ্ছে 16,292। তারপর হচ্ছে 28,750 গুণ হচ্ছে 7 মাস, এখানে 2,01,250। এগুলো যোগ করে দিলে আমাদের এখানে কাজ হয়ে যাবে। যোগ হচ্ছে, স্যার ওই যে উপরের ওইগুলো কি 17 দিন বুঝাইছে? হ্যাঁ এটা, জি জি। এটা 17 দিন, কারণ 14 তারিখ থেকে বৃদ্ধি পাবে, 14 তারিখ থেকে 30 তারিখ হচ্ছে নতুন বেতন 17 দিন, আর এখানে আমরা লিখে আসছি 1 তারিখ থেকে 13 তারিখ, এটা হবে 13 দিন। তার মানে ওই মাসে সে নতুন বেতনও পাবে, পুরাতন বেতনও পাবে, যেটা যতদিন সেখানে ততদিন লিখতে হবে। 16,292, 12,025, 1,11,000, এটা হচ্ছে 3,40,567। এটাই ছিল সম্পূর্ণ স্কেলের আলোচনা। আর ক্লাসটা রেকর্ডটা আবার দেখে শুনে, আর আরো স্কেলের অঙ্ক আছে, তোমাদের বই ব্যতিক্রমেও আছে, স্কেলের নিয়মে কি, স্কেলের নিয়ম চেঞ্জ না, ওগুলো একটু 2টা 3টা অঙ্ক ঘাটাঘাটি করলে ক্লিয়ার হয়ে যাবে। শুধু সহজ কথা এইটাই যে সে 12 মাস সেম বেতন পাবে না, সে বেতন পাবে 2টা আকারে, সেই 2 আকারে কোন সময় কত পাবে সেটা নির্ণয় করে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে। জি স্যার। এবার আরেকটা বিষয়, প্রথম চ্যাপ্টার থেকে যেটা বলে আসছিলাম যে যে কোনো অধ্যায় আমাদের তারা কর দায় বলতে পারে, আর কর দায়ের জন্য আমাদের কাজ হচ্ছে 2টা, একটা হচ্ছে বিনিয়োগ ভাতা আর আরেকটা হচ্ছে কর দায়। তাহলে কর দায়ের সাথে 2টা সম্পর্কিত আছে, বিনিয়োগ ভাতা এবং কর দায়। বিনিয়োগ ভাতা জিনিসটা হচ্ছে আমরা যখন বেতন যখন পাই কেউ বড় কোনো কোম্পানিতে, সে ধরো বেতন এই যে আগের অঙ্কে দেখলাম 80,000, আর তার সাথে আরো অন্যান্য অনেক কিছু মিলে গিয়ে দেখা গেল তার বেতন হয়ে গেছে 1,30,000। এখন আমার বেতন যদি 1,30,000 হয়, তখন আমি যদি সামাজিক কোনো কর্মকাণ্ডে যুক্ত হই, যে মাসে 10,000 টাকা বীমা করবো, তারপর ওই জায়গায় একটা বাড়ি কিনে রাখবো, ওই জায়গায় একটা ব্যবসা শুরু করব, করতে পারি না এগুলা? জি স্যার। ওইগুলাকে বলে বিনিয়োগ। আর ওই বিনিয়োগের উপর, ওই বিনিয়োগের ক্ষেত্রে কি হয়, সরকার প্রতি বছর বর্তমানে কি করে, বিনিয়োগের উপর করের হার কমাই দেয়, যাতে মানুষ কি করতে পারে, নিজের পকেটে টাকা সঞ্চয় করে না রেখে মানে টাকাগুলা বিনিয়োগ করে দেয়, তাতে সরকারের তো লাভ। এই জন্য তাহলে কর দায়ের যে অঙ্কটা সেটার সাথে বিনিয়োগ ভাতা সম্পর্কিত, তাহলে আগে আমাদের বিনিয়োগ ভাতা নির্ণয় করা শিখতে হবে, তারপর কর দায়। সেটার জন্য তোমাদের একটা পেজ নাম্বারে ছবি দিছিলাম, 565, দেখো তো পেজ নাম্বার আছে 565 পৃষ্ঠা। পাইছো?
ইনশাআল্লাহ এর জন্য বোঝা যাচ্ছে। স্যার এটা পেজটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে ৬৬ আগেরটাই হবে মনে হয়, যে পারিবারিক খরচ ১,০০,০০০ টাকা। ওইখানে সমস্যা ৩ লিখে একটা ছবি দেওয়া আছে, না দিলে আবার দেই। ফার্স্ট সমস্যা আচ্ছা দেখতেছি। ৩৩ আছে। আবার দিয়ে দিছি, দেখো আচ্ছা ক্লাসের টাইম আছে 10 মিনিট, 10 মিনিট পর কেটে যাবে। 10 মিনিটের ভিতরে এই অঙ্কটা করাই দিই। জি। এখন পাইছো? জি, জি, জি। এই অঙ্কটার বুঝলাম। উদ্দেশ্য যেটা বললাম, বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ নির্ণয় করলে কি হয়, বিনিয়োগের যে টাকা আসবে সেই টাকার উপর কিছু কর মাফ দিবে, মানে সেই টাকার উপর আমার কর দিতে হবে না। তাহলে এখানে দেখো, এখন পরে পরে আমাদের বুঝতে হবে যে এখানে যা কিছু লেখা আছে সবগুলা কি বিনিয়োগ কিনা। যেমন আমি যদি এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তি হই বা এলাকাতে আমি খুব পরিচিত, সবাই আমাকে মানে চিনে পরিচিত আর কি, তখন দেখা গেল এলাকার মধ্যে একটা টুর্নামেন্ট দিল, ফুটবল ক্রিকেট যা কিছুই হোক, আর আমাকে এসে ধরলো যে আপনি টুর্নামেন্টে 1,000 টাকা দান, মানে 10,000 টাকা দান করেন, সেটা দিয়ে দিলাম, সেটা কিন্তু বিনিয়োগ হয় না। ওই টাইপের কিছু বিষয় আছে, পরে পরে আমাদের বুঝতে হবে সেগুলা কি বিনিয়োগ নাকি বিনিয়োগ না। এখানে জনাব ইদ্রিস আলী একজন সরকারি কর্মকর্তা। 2023-24 কর বর্ষে তার করযোগ্য আয় ছিল 5,20,000, যার মধ্যে সংশ্লিষ্ট আয় বর্ষে তার খরচ ছিল নিম্নরূপ। এখানে দেখো, পারিবারিক ব্যয় 1,72,000 টাকা, এটা কি বিনিয়োগ হবে? না। তারপর আছে জীবন বীমা প্রিমিয়াম, এটা কিন্তু বিনিয়োগ। এখানে লেখা আছে জি। 20,000 টাকা, আর ব্র্যাকেটে লিখছে বীমা মূল্য, অন্য সময় এটাকে লিখতে পারে পলিসি মূল্য। তার মানে আমি যে বীমা করছি, আমি জানি আসলে আমার বীমার মোট মূল্য কত টাকা। বুঝতে পারছো তো? জি। বীমা যখন যারা করে তখন তারা কিন্তু জানে সে 1 বছরের বীমা করছে না 2 বছরের না 5 বছরের, সে এত বছর বাবদ সে মোট কত টাকা পাবে, এটা হচ্ছে সেই বিষয়। সে মোট পাবে এখান থেকে 1,50,000। সঞ্চয়পত্রের সুদ হতে আয়, এটা বিনিয়োগ। কল্যাণ ও গোষ্ঠী তহবিলের চাঁদা, এটা তো তহবিল বানানো হয়েছে, সেখানে আমি চাঁদা দিই মাসে মাসে, এইটা এরকম। প্রতিরক্ষা সার্টিফিকেট, পোস্টাল সেভিং, এগুলো তো বিনিয়োগ অটোমেটিকই বোঝায়। সঞ্চয়পত্র যেটা, সার্টিফিকেট ক্রয় 12,000 টাকা, 25,000 টাকা। সরকারি জাকাত ফান্ড, এটাও কিন্তু বিনিয়োগ। তারপর আছে স্ত্রীকে দান 15,000 টাকা, এটা কি বিনিয়োগ হবে? না। তার শেষে লিখছে কি ডিপোজিট পেনশন স্কিম, এটা ডিপিএস, ডিপিএস তো বিনিয়োগ। তাহলে যে আমরা এখানে জি। পড়লাম, দেখলাম 2 থেকে 3টা আইটেম বাদ গেল, বাকি সবগুলোই কিন্তু বিনিয়োগ। বুঝতে পারছি তো? জি স্যার। এখন জনাব ইদ্রিস আলীর বিনিয়োগের উপর কর রেয়াতের পরিমাণ, এই যে কর রেয়াত বলছে, যেটা এতক্ষণ আমি বললাম যে কোন টাকার উপর সে কর মুক্তি পাবে সেইটার পরিমাণ। এখন সমাধানের পেজটা বের করো, বুঝাই দিই। এখানে বিবরণ আর 2টা টাকার করতে আমাদের গড় বানাতে হবে। ভিতরে যে এটা কোনো চক শেখা লাগে তা না, শুধু 3টা ফরম্যাট শিখতে হবে, আমি বলে দিব। প্রথমে দেখো বিনিয়োগ ও দান, মানে কোনগুলা বিনিয়োগ আর কোনগুলা দান, এগুলো আমরা এখানে লিখবো। 1 নাম্বার লিখে তারা লিখছে জীবন বীমা প্রিমিয়াম, আমাদের অঙ্কে দেওয়া ছিল টাকা 20,000, এটা ঠিক আছে। সর্বোচ্চ সীমা হচ্ছে পলিসি মূল্য যেটা আছে সেইটা যদি দেওয়া থাকে, তার উপর সব সময় ফিক্সড করা পার্সেন্টেজ হচ্ছে 10%। আর যদি পলিসি মূল্য বা বীমা মূল্য দেওয়া না থাকে তাহলে এটা ধরতে হবে না। কথা বুঝতে পারছি? জি জীবন স্যার। জীবন বীমার সাথে পলিসি মূল্য বা বীমা মূল্যের 10% লিখতে হবে। আর এই দুইটার মধ্যে যেটা ছোট হবে সেইটা যাবে। তাহলে ওই যে তোমার সমাধানের এখানে দেখো 20,000 নিচে সর্বোচ্চ সীমা থেকে আসছে কত, 15,000। তোমরা খাতার মধ্যে এইটার নিচে লিখবা ছোটটি, ছোটটি লিখে যেটা ছোট ওইটা আমরা টাকার করে লিখবো। 2 নাম্বার লিখছে তারা কল্যাণ তহবিল, এটার সাথে কোনো কাজ নাই, সরাসরি বসছে। গোষ্ঠী বীমা, এটাও বসছে। প্রতিরক্ষা, এটার সাথেও কাজ নাই। জাকাত ফান্ড, এটাও কাজ নাই। পোস্টাল সেভিং, এটাও বসলো। ডিপোজিট পেনশন স্কিম, এটার সাথে আবার কাজ আছে। ডিপোজিট পেনশন স্কিমের টাকা হচ্ছে আমার এখানে দেওয়া 70,000, আর যা সর্বোচ্চ বার্ষিক 1,20,000। 1,20,000 কিভাবে হয়েছে সেটার প্রতি মাসের নিয়ম হচ্ছে 10,000। তাহলে মাসিক যদি 10,000 হয়, আমরা তো অঙ্ক করি সবসময় 1 বছরের, তাহলে 1 বছরে কত টাকা হওয়ার কথা? 1,20,000 না? 1,00,000। এর কারণে এখানে 1,20,000। লিখতে তাহলে এটা মনে মনে বুঝে রাখবো যে এটা 1,20,000 হচ্ছে কিভাবে, মাসে 10,000। আর লেখার সময় সংক্ষেপে তার মতো লিখতে পারো যে সর্বোচ্চ সীমা বার্ষিক কত টাকা, 1,20,000। এখানেও লিখতে হবে ছোটটি, তারপর ছোট যে টাকা আছে সেটা যাবে টাকার ঘরে। তাহলে এখানে আমরা দেখলাম যা কিছুই দেওয়া থাক না কেন, শুধু দুইটার সাথে কাজ হয়, সেটা হচ্ছে জীবন বীমা আর কি ডিপোজিট পেনশন স্কিম মানে ডিপিএস। এটা হচ্ছে একটা পয়েন্ট। এখানে আমাদের বিনিয়োগের কাজ শেষ হয়ে যাবে, এগুলো যোগ করব, যোগ করে আমরা রেখে দিব। তারপর আমাদের লিখতে হবে, নিচে দেখো তারা লিখছে কর রেয়াতের সীমা, ক নাম্বার লিখছে। এখানে অনেকগুলা কথা লিখছে, তোমরা সরাসরি এখানে লিখবা
করযোগ্য মোট আয়ের 3%। কি বলছি দেখো, করযোগ্য মোট আয়ের কত পার্সেন্ট? 3, যেটা এই বছর থেকে ফিক্সড করা হয়েছে, প্রত্যেক বছর এটা চেঞ্জ হয়। এখন করযোগ্য আয় কোনটা? করযোগ্য আয় হচ্ছে আমরা যখন গ বিভাগের অঙ্ক করব, তখন এই বিনিয়োগের আগে কিন্তু বেতন খাতের বা যে কোনো পার্টের একটা অঙ্ক আমার শেষ হবে, যে কোনো অধ্যায়ের। তাহলে যে অধ্যায়ের যে অঙ্কটা আমি শেষ করি না কেন, সেই যে আয় পাবো, যেমন ধরো বেতন খাতে কিছুক্ষণ আগে যে একটা অঙ্ক করে আসছিলাম, 6 লক্ষ কত টাকা হয়েছিল, 9,76,000, ওইভাবে একটা টাকা আসবে, সেই টাকার উপর এত পার্সেন্ট। এই অঙ্কে যে তারা 5,20,000-এর 3% লিখছে, সেটা অঙ্কের মধ্যে দিয়ে রাখছে যে তাদের মোট আয় 5,20,000। ঘটনা বুঝতে পারছি? জি স্যার, এটাই তোমার কাছে একটা অঙ্ক করা থাকবে, ওই অঙ্কের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের 3% এখানে পার্সেন্টেজ করতে হবে। তখন দেখো আমার কাছে টাকা আসলো কয়টা? 2টা। একটু আগে ছিল কত? 1,41,000, ওটা তো ক্লোজ। এবার টাকা আসছে 16,600। তারপর লিখবো খ। খ নাম্বার লিখতে হবে কোনো আয় বর্ষের ষষ্ঠ তফসিল, এগুলো না লিখে তোমরা লিখবা মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণের উপর 15%। মোট ব্যয় ও কি বলছি আমরা? বিনিয়োগ। মোট ব্যয় ও বিনিয়োগের উপর কত পার্সেন্ট লিখছে? 13%। এখন ওই যে উপরে দেওয়া আছে তো 1,41,000 টাকাটা, কিন্তু ওইটাই এখানে লিখছে 1,31,000, 31 না, মোট বিনিয়োগের যে টাকা আসবে তার উপর 15%, এই পার্সেন্টেজটাও ফিক্সড করা। বিষয়টা আবার বলি, প্রথমে ক নাম্বার লিখে মোট আয়ের উপর 3% এটা থাকবে, তারপর লিখতে হবে মোট বিনিয়োগ ও ব্যয়ের উপর 15%। কোন টাকার উপর পার্সেন্ট? মোট বিনিয়োগের। কিছুক্ষণ আগে যে আমরা বিনিয়োগ ক্লোজ করলাম 1,41,000, ওই টাকার 15%। এই যে টাকা আসলো 21,150, এইটাও থাকলো। তারপর লিখতে হবে আমাদের গ নাম্বার। গ নাম্বারের কোনো কিছু শুধু লিখবা সর্বোচ্চ সীমা। আর এখানে ফিক্সড করা ছিল কত টাকা দেওয়া আছে? 10 লাখ। এটা গত বছর গুলাতে ছিল 1.5 কোটি টাকা। তখন আমার 16,600, 21,150 আর 10 লাখ টাকা হয়ে গেছে কয়টা? 3টা। এই 3টার মধ্যে লিখতে হবে ছোটটি। তখন এখানে সবচেয়ে ছোট যে টাকা, সেটা যাবে আমার 2 নাম্বার করে। তাহলে 2 নাম্বার করে শুধুমাত্র একটাই টাকা যাবে, এই 3টার মধ্যে ছোট যেটা হবে। এবার কোন জায়গায় কি কথা আছে কিনা কিছু বলো, কথা থাকার কথা। জি স্যার, বুঝছি, কিন্তু একটু একটু এলোমেলো আছে এখানে কিছুই বুঝো নাই? গুলাতে। বুঝেছি স্যার, যে বলছেন যে যে আয়ের উপরে হচ্ছে 3% বের করতে হবে, তার হুম, মানে আমি মোট যতটা আয় করছি তার উপর মোট যত 3%। টাকা আয় করে আসছে সেটার উপর 3%, এটা ক নাম্বার। খ নাম্বার হচ্ছে বিনিয়োগের যে টাকা লিখছি সেটার 15%, এই পার্সেন্টেজটাও ফিক্সড করা। জি জি। আর 3 নাম্বারে নির্দিষ্ট করা কত টাকা? 10 লাখ। তখন আমার এই 3টা যে টাকা আছে লিখতে হবে ছোটটি, আর ছোট যে টাকা আছে সেটা যাবে, এইটাই ক্লোজ হয়ে যাবে। তখন আমাদের এটা কিন্তু কর মানে রেয়াত না, এটা হয়ে গেল বিনিয়োগের কর রেয়াত। বলো। মানে রিয়াত মানে কি এখানে যে? রেয়াত মানে হচ্ছে যে টাকার উপর কর মুক্তি পাওয়া যায়, কর ছাড়, মানে যে টাকার উপর কর নেয় না। জি জি, বুঝতে পারছি। তাহলে 16,600 তার টাকার উপর কর ছেড়ে দেবে। স্যার, যে একটা কথা বলি, যদিও ভালো হচ্ছে হ্যাঁ, না, মানে এই বলো। যে এখানে ছোটটাই কেন নাই, মানে বড়টা নেই না কেন? বড়টা নেয় না তিনটা কারণ টাকা। সুবিধা দেয়, যে বড়টা যে নিয়ে যায় তাহলে কেউ কোনোদিন বড় 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 ব্যবসাতে বিনিয়োগ করবে না। হুম, এই বুঝতে যেমন পারছি। এখানে দেখো 16,600, আরেকটা হচ্ছে 21,150, আরেকটা 10 লাখ। তার মানে যদি 10 লাখ টাকা নিয়ে যেত তাহলে অনেকে কিন্তু বিনিয়োগ, ওই যে আগে বলছিলাম যে আমার পকেটে যে টাকা রেখে দিই বিনিয়োগ না করি, সরকারকে আমাকে দিয়ে বিনিয়োগ করাতে পারবে? পারবে না। হুম, তাই জন্য তারা গবেষকদের দিয়ে গবেষণা করে, বিশেষজ্ঞ যারা আছে তাদের মাথা থেকে বুদ্ধি বের হয় যে ওই ওই উপায়ে কাজ করেন, তাহলে দেখবেন পকেট থেকে মানুষ টাকা বের করবে। এটা হচ্ছে পলিসি। হুম, জি, জি, বুঝতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আজকে আর থাক, অনেক রাতও হয়ে গেছে, ওরা তো নাই। কালকে আবার ক্লাস নিব, রাতে নিব। আর তখন আমরা অন্য অঙ্কগুলো করবো না। 1-2টা অঙ্কের ছবি দিতেছি, কালকের ভিতর ওইগুলো করে রাখো। ঠিক আছে? হুম, করবো জি। আচ্ছা, ঠিক আছে। আপনার ভালো থাকবেন।